আসসালামু আলাইকুম। জমিতে যখন আমরা বিভিন্ন ধরনের জমি ক্রয় করি তখন দেখা যাচ্ছে যে দলিল আমাদেরকে জমির মালিক প্রদান করে। সেক্ষেত্রে দেখা যায় তিনি আসলে বিভিন্ন খতিয়ান থেকে মালিকানা অর্জন করে এবং সে বিভিন্ন দাগে তার সম্পত্তি থাকে, কিন্তু দলিলে সেই দাগগুলো উল্লেখ করে একটি নির্দিষ্ট দাগ থেকে তিনি আমাদেরকে ভোগ দখল দিয়ে থাকেন। তখন আসলে আমাদের ভিতরে একটা কনফিউশন থাকে যে এই দলিল পরবর্তীতে আমরা কিভাবে কি করব, কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা নিয়ে সমস্যাও তৈরি হয়। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, সুতরাং চ্যানেলটায় লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রাথমিকভাবে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, জমিতে যখন অনেক দাগ উল্লেখ করে একটি নির্দিষ্ট দাগ থেকে ভোগ দখল দিয়ে থাকে, সেটা আসলে বাস্তবে অনেক বেশি সমস্যা নয়। কারণ এটা কিন্তু আমরা যদি মনে করি যে ঠিক আছে এটা আমাদের অনেক সমস্যার কারণ হতে পারে, কিন্তু এটা সমস্যা হবে না যদি আমরা এই পদ্ধতিটি অবলম্বন করি। সেটা হলো যে আমাদের অনেকগুলো দাগে ভোগ দখল দিলেও আমরা যদি যে নির্দিষ্ট দাগ থেকে আমাদেরকে ভোগ দখল দেওয়া হয়েছে সেই দাগে যদি আমাদের নামজারি করা হয় এবং সেই দাগে যদি আমরা ভোগ দখল করি এবং সেই দাগে আমাদের দলিলের যে হাত নকশা থাকে, হাত নকশা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ দলিলের হাত নকশাতে যে দাগটা উল্লেখ থাকবে ধরে নেওয়া হবে ওই দাগেই আমাদের ভোগ দখল আছে। এবং এটা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর স্পষ্ট করে বলে দেওয়া আছে যে জমি যখন রেজিস্ট্রি করতে হবে তখন অবশ্যই হাত নকশা উল্লেখ করতে হবে। সুতরাং এটা অবশ্যই একটা অতি গুরুত্বপূর্ণ কাজ, এবং যদি দলিলের হাত নকশার ভিতরে নির্দিষ্ট দাগটি উল্লেখ থাকে এবং সেই নির্দিষ্ট দাগে আমাদের ভোগ দখল দিয়ে থাকে, আমরা সেইভাবে নামজারি করি, তাহলে আমাদের দখল টিকবে এবং এটার আইনগত ফলাফল কোনোভাবেই লঙ্ঘন করা সম্ভব নয়। কিন্তু এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ওই নির্দিষ্ট দাগ, যে দাগে আমাদেরকে ভোগ দখল দেওয়া হয়েছে সেই দাগে আমাদের যে দাগে আমাদেরকে ভোগ দখল দেওয়া হয়েছে সেই দাগে এখন আমরা আসলে ভোগ দখল করতেছি এবং সেই দাগেই আমাদের সত্ত্ব বিদ্যমান, তাহলে আমাদের সমস্যা হবে না। কিন্তু মালিক যে দাগ থেকে আমাদেরকে দখল দিল, আমরা সবথেকে ভালো হয় যদি দাগের সূচি তুলতে পারি। সেই ক্ষেত্রে সিএস খতিয়ান থেকে শুরু করে বর্তমানে যদি বিএস রেকর্ড ফাইনাল হয়ে থাকে তাহলে সেই পর্যন্ত যদি আমরা মিল করে একটা জমির একটা নির্দিষ্ট চেইন মিলাইতে পারি, তাহলে ধরেই নেওয়া যায় যে আসলে এই জমির মালিকানা সেই ব্যক্তি সঠিকভাবে অর্জন করেছে এবং আমাদের যে দাগে ভোগ দখল দিয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেভাবে আমরা ভোগ দখল করতে পারি। কিন্তু একটা বিষয় আর একটু মনে রাখা দরকার, সেটা হলো যখন সেটি এজমালি সম্পত্তি হয় তখন আমাদের এই মালিক যে দাগগুলোতে ভোগ দখল করতেন আগে, সেই ক্ষেত্রে যাদের সাথে ভোগ দখল করতেন তাদের সাথে তার কোনো ধরনের বন্টন হয়েছে কিনা বা আপোষ বন্টন হয়েছে কিনা, যে আসলে সে কোন দিক থেকে ভোগ করে, আমাদেরকে কোন দাগ থেকে ভোগ দখল দিল, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ পরবর্তীতে এটা নিয়েও আইনগত ঝামেলা তৈরি হতে পারে এবং এই আইনগত ঝামেলাগুলো এড়ানোর জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে দাগে ভোগ দখল আমাদেরকে সে দিয়েছে এই দাগ নিয়ে অন্য কারোর কোনো আপত্তি আছে কিনা এবং সেই আপত্তিগুলো মিট আপ করা হয়েছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয়, আমরা একটু সবারই কনফিউশন থাকে, যদি আমরা ব্যাংক লোন নিতে চাই তখন দলিলে আমাদের যেহেতু অনেকগুলো দাগ উল্লেখ করা, সেহেতু লোন নিতে হলে পরবর্তীতে কোনো ধরনের আইনগত জটিলতা তৈরি হবে কিনা বা ব্যাংক কর্তৃপক্ষ আমাদের এটা গ্রহণ করবে কিনা, এই কাগজপত্রগুলো অ্যাকসেপ্ট করবে কিনা, সেটাও আমাদের একটা চিন্তার বিষয় থাকে। তো এটা বলে রাখা ভালো, যখন দলিলে অনেক দাগ উল্লেখ থাকে এবং একটা নির্দিষ্ট দাগ থেকে ভোগ দখল দেওয়া হয় এবং সেই নির্দিষ্ট দাগে যদি নামজারি করা হয়, দলিলের হাত নকশায় সে দাগ উল্লেখ থাকে, তাহলে আমরা সহজেই ব্যাংক থেকে যখন আমরা লোন নিব তখন সেটাও আমাদেরকে তারা দিবে এবং সেটা নিয়েও কোনো ধরনের আপত্তি তারা করবে না, যেহেতু তাদের নির্দিষ্ট দাগে ভোগ দখল আছে এবং সেই দাগেই নামজারি করা হয়েছে।